তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো ভাই এশিয়া কাপ তো আমরা পুরোপুরি দেখে নিলাম এবং যেটা এক্সপেক্টেড ছিল যে ভারত হবে চ্যাম্পিয়ন এবং সেটাই হলো। ঠিক আছে, প্রথম থেকেই আমরা বলে এসেছিলাম। তো চলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এশিয়া কাপের বেস্ট প্লেয়িং 11। হ্যাঁ, এখান থেকে আমরা একটা ক্যাপ্টেন বাছবো এবং দেখবো কোন দেশের কোন কোন প্লেয়ার ভাই চান্স পাবে আমাদের এই বেস্ট প্লেইং 11। হ্যাঁ, আর আরেকটা কথা, এখানের মধ্যে যে 4টি দল ভাই গ্রুপ স্টেজে অর্থাৎ সুপার ফোরে কোয়ালিফাই হয়েছে তাদের থেকেই ভাই টিমগুলো অর্থাৎ তাদের থেকেই ভাই প্লেয়ারগুলো বাছাই করা হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা আফগানিস্তান বা ওই দলগুলো থেকে নেব না যেগুলা ভাই কোয়ালিফাই করে সুপার ফোরে আসেনি। ঠিক আছে, তো প্রথমেই আমরা ওপেনিং থেকে শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা ওপেনিং এর দিকে তাকাই, দেখো ভাই ওপেনিং এ আমি একটা নাম নেব, আশা করি মানে এমন কোনো মানুষ নয় যে এটা নিয়ে ভাই কোনো ধরনের মানে বিতর্ক আসতে পারে। ঠিক আছে, তো সেটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কার নাম হবে। সেটা হচ্ছে কি ভাই আমাদের অভিষেক শর্মা, তাবড়তোড় অভিষেক শর্মা। একদম, কেউ বলবে না যে ভাই তোমার টিম থেকে ভাই তুমি নিয়েছো, ভাই সে তো ভাই সবাই তার নামই নেবে, কারণ তার টোটাল রান ভাই 60টা ম্যাচে 314 রান এবং সেই জায়গাতে ভাই স্ট্রাইক রেট 200, বুঝতেই পারছো। সবচেয়ে বেশি সিক্সেসও মেরেছে ভাই, 19টা ছক্কা মেরেছে। এবং তার সাথে যে ওপেনারটা নেব সেখানে হতে পারে ভাই অনেকের মানে দ্বিমত হতে পারে। ঠিক আছে, কারণ এখানে 2জন দাবিদার রয়েছে, 3জনের অ্যাটলিস্ট দাবিদার রয়েছে। ঠিক আছে, তো আমি প্রথমত বলে নেই আমরা যাকে পছন্দ করেছি সে হচ্ছে প্রথম নিশাঙ্কা। কেন বলছি, কারণ সেকেন্ড হাইয়েস্ট রান গেটার হচ্ছে কি ও। ঠিক আছে, মানে এশিয়া কাপের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার হচ্ছে কি প্রথম নিশাঙ্কা, ইভেন সেঞ্চুরিও একটা করেছে। হ্যাঁ, এবং ভাই কোনো ওপেনার ইভেন কোনো প্লেয়ারই সেঞ্চুরি করতে পারেনি, একমাত্র প্রথম নিশাঙ্কা। তাও ভাই ভারতের বিপক্ষে সেঞ্চুরিটা করেছে, বুঝতে পারছো কি বোলিং এটা। সুপার ফোরে খেলতে পারেনি, সে তো ভাই বেঁচে গেছে পাকিস্তান বাকি টিমগুলো। ঠিক আছে না, কারণ সবাই বলেছিল যে শ্রীলঙ্কা ফাইনাল খেলবে ভারতের সঙ্গে, তো সে তো ভাই ওপেনিং ভাই তাদের চলেনি সুপার ফোরে এসে, নাহলে তো গ্রুপ স্টেজে খুব ভালো খেলেছে। হ্যাঁ, সো এই কারণে লাস্ট ম্যাচে এসে ভালো করেছে, 150 আমরা দেখেছি ভাই 202 ওরা করে নিয়েছে। ঠিক আছে, তো সেজন্য আমরা প্রথম নিশাঙ্কাকে ভাই রাখছি, মানে দুটা ওপেনার। এবার তার সাথে যদি তুমি বলো যে আর কি ওপেনার আছে, শাহিদজাদা ফারহান রয়েছে ভাই পাকিস্তানের, যে তৃতীয় রান গেটার, মানে সব থেকে আমরা যদি 1, 2, 3 দেখি তাহলে সব থেকে বেশি রানের মধ্যে তাহলে 3 নম্বরে আছে পাকিস্তানের এই ওপেনারটা। এবং তার সাথে আরো কম ম্যাচ খেলেছে, মাত্র 4টা ম্যাচ খেলেছে ভাই। ঠিক আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশের সাইফ হাসান। ঠিক আছে, তো এখানে কম্পিটিশন কিন্তু রয়েছে। তো কম্পিটিশন থাকতে আমরা যদি দেখি ভাই যে পাকিস্তানের যে ওপেনারটা না, সে রানা বল খেলেছে, এমন কোনো এফেক্ট দিতে পারেনি যে পাকিস্তান ওর খেলার জন্য যে পাকিস্তান ম্যাচ জিতবে বা ওর খেলার কোনো এফেক্ট পড়েছে। আমার মনে হয় না ভাই এমন একটা এফেক্ট ফেলাতে পারেছে। ওর হয়তো লাগতে পারে, পাকিস্তানের হয়তো লাগতে পারে, কিন্তু আমার মনে হয় না পার্সোনালি। এর থেকে তো আমার মনে হয় ভাই সাইফ হাসান হ্যাঁ ইম্প্যাক্টফুল পারি খেলেছে অবশ্যই, অবশ্যই। ইভেন বাংলাদেশকে ভাই জিতিয়েছেও একটা ম্যাচে। হ্যাঁ, তো এখন দেখো নাম্বার 3 যেহেতু লিটন দাস নেই, ঠিক আছে, না হলে তো আমরা লিটন দাসকে রাখতাম যদি সব ম্যাচ খেলতো, যেহেতু নেই। তো এবার আমরা নাম্বার 3 এই 3জন থেকে 2জন থেকে ওপেনার আনতে চাইবো। তো তোমার মতে ভাই কাকে রাখা প্রয়োজন? আমার মতে সাইফ হাসানই হবে ভাই, কারণ স্ট্রাইক রেট দেখে নাও ভাই তার খুব ভালো খেলেছে। ঠিক আছে না, তারপর দেখে নাও ভাই যে ম্যাচে ভাই বাংলাদেশ হেরে যাচ্ছিল একদম, সেই ম্যাচকে ভাই জিতিয়েছে একদম। কিন্তু যে কথা বললে তুমি শাহিদজাদা ফারহান ভাই, সে বল এবং ব্যাটমিন ভারতের বিপক্ষে 3টা ম্যাচ খেলেছে, বাকি টিমের বিরুদ্ধে তো ভালো খেলতেও পারেনি। এবং ভারতের বিপক্ষে 3টা ম্যাচে রান করতে দিতে পারেনি ভাই। বলে না যে এই রান হয় যেটা জিতার কাজে আসে, বা যে উইকেটটা তোমার জিতার কাজে আসে না সেই উইকেট নিয়ে কি লাভ? লাভ নেই। যেমন তিলক বর্মা, হ্যাঁ 69 রান করেছে ভাই 53 বলে। ঠিক আছে, তুমি দেখো না ভাই এত বেশি স্ট্রাইক রেটও নয়, কিন্তু সেই টুকটুক পারি ভাই ম্যাচ জিতেছে। ইভেন সেঞ্চুরির কথা বলতে পারি আমরা, শিবম দুবেরও ছোট ছোট পারি, কিন্তু ম্যাচ জিতিয়েছে। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচটা জিতানো। ঠিক আছে, তো সেই দিক থেকে আমরা 3 নম্বরে রাখছি সাইফ হাসানকে। হ্যাঁ, তোমাদের অপিনিয়ন অবশ্যই বলতে পারো যে ভাই কাকে রাখবে। ঠিক আছে, এবার 4 নম্বরেও যে নামটা নিয়ে আসবো, হয়তো মনে হয় না কেউর ভাই এটাতে কোনো মানে কোয়েকশন থাকবে, কারণ ওখানে আমরা রাখবো আমাদের ভারতের তিলক বর্মাকে। ঠিক আছে, কেউ যদি কি মনে হয় কোনো কোয়েকশন আছে বা কোনো কম্পিটিশন আছে এখানে? ভাই প্রেসার ম্যাচে খেলেছে, কোয়েকশন থাকার হয়তো কেউ ভাই পছন্দ নাও করতে পারে, তাদের ফেভারিট প্লেয়ারকে হয়তো আনার চেষ্টা করবে, বলবে তাকে কেন চান্স দিলে না। কিন্তু ওই আমাদের মধ্যে তিলক বর্মা, কারণ ফাইনাল ম্যাচে এই ধরনের খেলা ভাই এত সহজ নয়। ঠিক আছে, একদিক থেকে উইকেট পড়ে যাচ্ছিল কিন্তু সে খেলেছে। বাকি ম্যাচগুলো দেখো দাও, ফাইনাল ম্যাচ যদি আমরা ছেড়েও দেই, বাকি ম্যাচগুলো তো ভাই ছোট ছোট কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, শ্রীলঙ্কার বিপক্ষেও 14 ছিল, তার এর আগেও একটা মানে 50 স্কোর ছিল, তো ভাই ও কন্টিনিউয়াসলি স্কোর কিন্তু করেছে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে ও থাকবে। দেখো আমাদের কাপ্তান সূর্যকুমার যাদবকে কিন্তু আমরা রাখিনি, কারণ ওর পারফরমেন্স একদম বাজে ভাই। 71 বল খেলেছে, টোটাল 72 রান করেছে। ঠিক আছে, সো আমরা ভাই এমন না যে ভারতের বলে ভারতের সব প্লেয়ারকে বসিয়ে দেবো, এমনটা নয়। আমরা বেস্ট দেখবো, যে ভাই রেপুটেশন দেখবো না যে কার কি রেপুটেশন, কে কি করেছে এই এশিয়া কাপে, সেটাই আমরা দেখতে চাইবো। ঠিক আছে, এতটুকু অব্দি আশা করি সবাই ঠিক আছে। বাট নাম্বার 5 এখানে ভাই অনেকটা মানে সবের একটা সমস্যা থাকতে পারে যে সঞ্জু স্যামসনকে আমরা নামটা ভাই সাজেস্ট করছি। কেন করছি দেখো,
3টা পারি আমার মনে আছে সঞ্জু স্যামসং খেলেছে এবং সেটা ইম্প্যাক্টফুল দলকে জিতানোর কাজে লেগেছে। শ্রীলঙ্কার বিপক্ষে যে পারিটা খেললো, ঠিক আছে, ছোট্ট 49 রানে একটা 39 রানে একটা পারি খেললো, কিন্তু খুব দারুণ পারি খেললো। ইভেন আমরা ফাইনাল ম্যাচেও দেখেছি ও ছোট্ট পারি খেললো, কিন্তু সেটাও কিন্তু ইম্প্যাক্ট ছিল। আর একটা পারি খেলেছে, একটু স্লো পারি খেলেছিল, 50+ রান করেছিল আই থিঙ্ক এই ওমানের বিরুদ্ধে। হ্যাঁ ওমানের বিরুদ্ধে খেলেছিল, ঠিক আছে, তো ঠিকঠাক স্কোর ভাই, ঠিক আছে। এবং যদি তুমি মনে করো যে উইকেট কিপার হিসাবে কে, জাকির আলীকে রাখতে পারবে, পাশেই আসছে না। পাকিস্তানের উইকেট কিপার মোহাম্মদ এরিস না, তার আর কে রইলো বাকি, আর হলো শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস যদি একটা ম্যাচই খেলেছে, হ্যাঁ। আর গ্রুপ স্টেজে আমরা দেখেছি 1-2টা ভালো খেলেছে, তারপর ওর আর পারি আসেনি। হ্যাঁ, তো কুশাল মেন্ডিস তো একটা ওপেনার আর মিডল অর্ডার সঞ্জু খেলছে, তো সব মিলিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে এখান থেকে সঞ্জুই যাচ্ছে। এমন না যে সঞ্জু খুব ভালো করে নিয়েছে, ফাটাফাটি আউটস্ট্যান্ডিং, কিন্তু কম্পেয়ারিং আদারের সাথে করলে ভাই ওই মানে বেস্ট আসছে। যদি ভাই এখানে একটা কথা হচ্ছে কি, লিটন দাস যদি খেলতো হয়তো ভাই তার নামও আসতো, কিন্তু লিটন দাস খেলেনি সুপার 4 ম্যাচগুলো, ইম্পর্টেন্ট ম্যাচগুলো খেলেনি, ইভেন ভাই ফিটও ছিল না। তো সেই জন্য ভাই ক্যাপ্টেনও আমাদের ভাই কোনো দলের ক্যাপ্টেন আসছে না। একটা ভাই ভালো একটা ক্যাপ্টেন বানাতে হবে। তোমরা বলবে ক্যাপ্টেন কাকে বানানো দরকার, আমরা সাজেশন দেবো তোমাদের 1-2টা, তারপর তোমরা অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে। এবং চলো এবার সঞ্জুর পরে আমরা যাই ভাই নাম্বার 6-এ। তো নাম্বার 6-এ কি মনে হয় কাকে রাখা যায়? আমরা যদি দেখি ভারতের থেকে নাম্বার 6 খেলেছে ভাই শিবম দুবে, হ্যাঁ, ঠিক আছে। অন্য দল থেকে যদি দেখি ভাই তারা এই কি বলে মোহাম্মদ নওয়াজও খেলেছে। পাকিস্তানে তো কোনো মানে কি বলবো সিরিয়াস নাই, যে কোনো প্রচুর প্লেয়ার খেলেছে কিন্তু কেউ কিছু করতে পারেনি। ইভেন শ্রীলঙ্কার থেকে আসালাঙ্কাও খেলেছে, সাথে আসালাঙ্কার মানে ঠিক আছে, তারপরও এই ধরনের ইমপ্যাক্ট ফালতু তুমি হ্যাঁ ইমপ্যাক্ট প্লেয়ার দেখতে হবে, ঠিক আছে। শিবম দুবে সেই জায়গাটা ভাই পুরোভাবে পরিপূর্ণ করেছে, বোলিং দিয়েও ব্যাটিং দিয়েও। ইভেন ভাই বোলিং করে ভাই উইকেট তো নিয়েছে, সেটা ছেড়েও দিলাম আমি, কিন্তু ভাই পাওয়ার প্লেতে ভাই পাকিস্তানের বিরুদ্ধে ভাই যে ওপেনিং বোলিং করেছে সেটাও মানতে হবে। তো সেই সব দিকে মানতে গেলে ভাই তুমি শিবম দুবেকে এখানে ভাই ফিট বসছে, কারণ 5টা উইকেট নিয়েছে ভাই। এবং বিশেষ করে একটা ম্যাচে সবটা প্লেয়ার ভাই মার খাচ্ছিল, সেই জায়গায় পাকিস্তানের সেকেন্ড ম্যাচটা ওইখানে কিন্তু ওই ভাই মেইন ব্রেকথ্রুটা নিয়ে আসে, ঠিক আছে। তো ইম্প্যাক্টফুল প্লেয়ার ভাই, এবং ফাইনালের রানটা কিন্তু ওর ব্যাট থেকে যে এসেছে সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। ওরা ক্রুশাল সময় যেগুলো রান করে তাদের কিন্তু আমরা দেখবো, তাই না? ঠিক আছে ভাই, তো ওই জায়গাতে আমরা অবশ্যই রাখছি কাকে, শিবম দুবেকে। এবারে 7 নম্বরে, তো 7 নম্বরে আমরা আরেকটা অলরাউন্ডারের কথা প্রস্তাব করছি, সেখানে হচ্ছে কি অক্ষর প্যাটেল। হ্যাঁ, তো অন্য দিক থেকে যদি দেখি আমরা অন্য টিমেরও যদি ভাই একটু তাকাই, তো দেখছি না দর্শন সানাকা মানে একটা ম্যাচ ভালো খেলেছে বাংলাদেশের বিপক্ষে, ও একটা তাবড়তোড় পাড়ি খেলেছে। ইভেন আমাদের বিপক্ষেও ভাই 11 বলে 22 করেছে, কিন্তু সেটা আমরা দেখেছি সুপার ওভারে গিয়ে ও সবকিছু মানে বলে না যে ভাই সবকিছু ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে। তো সেই দিক থেকে দেখলে অক্ষর প্যাটেল আর ব্যাটিং বোলিং, হ্যাঁ ব্যাটিংয়ে এমন কিছু এবছর করেনি, কিন্তু একটা পারি আই থিঙ্ক ভালো ছিল, ঠিক আছে। তো এবং বোলিংয়ে বিশেষ করে ভাই যে ক্রুশাল সময় উইকেটগুলো নেওয়া, এগুলো কিন্তু আমরা দেখেছি ভাই যে অক্ষর প্যাটেল খুব ভালো করেছে। তো সেই দিক থেকে আমরা অক্ষর প্যাটেলকে রাখছি ভাই এই জায়গাতে, ঠিক আছে 7 নম্বর। তারপর 8 নম্বর থেকে ভাই বোলিং শুরু হয়ে যাবে। হ্যাঁ না, 8 নম্বর আমি বোলিং প্লাস অল্প ব্যাটিং দেখবো, হাসারাঙ্গা। ইয়েস, এখানে দেখো আমরা অনেক ডেবিট করেছিলাম যে ভাই মানে আমরা বেসিক্যালি যদি আমরা দেখি এখানে আবরার আহমেদ রয়েছে, ঠিক আছে। যদি আমরা এখানে দেখি তারপর রয়েছে ভাই আমাদের বরুণ চক্রবর্তী এবং হাসারাঙ্গা, ঠিক আছে। এবং পাকিস্তানে যদি আমরা বলি, সরি বাংলাদেশে যদি বলি আমরা নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন, ঠিক আছে। কিন্তু যদি আমরা সবার বিবেচনা করি যে এই বছর ইম্প্যাক্ট কে বেশি মেরেছে, কে উইকেট মানে ক্রুশাল উইকেটগুলো নিয়েছে এবং অন্য দলকে ভাই চাপে ফেলেছে, সেটা কিন্তু হাসারাঙ্গা ভাই অনেক ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে এবং সে বলে বলে উইকেট নিয়েছে। এবং একটা ম্যাচে কিন্তু ভাই হারার কথা ছিল, ওই ম্যাচটাকে কম রানের মধ্যে অনেক ভাই এক্সাইটেড করে দিয়েছিল একদম বোলিং দিয়ে। হ্যাঁ, কারণ পাকিস্তানের সাথে ম্যাচটা একদম অল্প ছিল, তারপরও সে মিডল অর্ডারে এসে উইকেট নিয়েছে। ইভেন একটা ম্যাচ বললাম না হারার কথা ছিল ভাই, প্রথম বলে সে ছক্কা মেরে দিল, ঠিক আছে, এবং প্রেসারটা পুরোপুরি ডাউন করে দিয়েছিল। তো ওভারঅল যদি দেখি ওর পারফরমেন্স খুব ভালো ছিল। তো অবশ্যই আমরা দেখো আমাদের দলের বরুণ চক্রবর্তী আর মিস্ট্রি স্পিনারের উপর কিন্তু আমরা হাসারাঙ্গাকে রাখছি, নো ডাউট ও ভালো করেছে এবং ওর সাথে একটু এজ রয়েছে, সে ব্যাটিংটা একটু করতে পারে, ঠিক আছে। এবং তারপর আরেকটা স্পিনার, সেখানে তো কোনো কথাই হবে না, টুর্নামেন্টের বেস্ট বোলার, ঠিক আছে ভাই, 17টা উইকেট, তার আশেপাশে কেউ নেই, বুঝতে পারছো, ওয়ান অ্যান্ড অনলি কুলদীপ যাদব। 7টা ম্যাচে 17টা উইকেট নেওয়া ভাই এত বড় কথা নয়, ঠিক আছে। এবং বড় বড় উইকেটগুলো কিন্তু সে নিয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা কুলদীপকে রাখছি। তো চলো আমাদের তো 8-9 অব্দি হয়ে গেল, এখন ফার্স্ট বোলার। হ্যাঁ, এখন 2টা ফার্স্ট বোলার এবং সেখানেই আসবে ভাই সব থেকে তর্ক বিতর্ক, কারণ ফার্স্ট বোলার কিন্তু অনেকটা রয়েছে, আমাদের টিমের নেই ভাই ফার্স্ট বোলার। হ্যাঁ দেখো আমাদের রেসপেক্টেবল নাম ভাই, নামে যদি যে তোমরা বলতে ভাই বলবে নো ডাউট মানে যে কোনো সময় নিয়ে নেবো, কিন্তু আমরা আগেই বলেছিলাম যে আমরা ভাই রেপুটেশনের উপরে যাবো না, আমরা পারফরমেন্সের উপরে যাবো, হ্যাঁ পারফরমেন্সের উপরে যাবো, ঠিক আছে। তো সেই জায়গায় দেখো বাংলাদেশ থেকে রয়েছে 3 জন,
অর্থাৎ আমরা যদি দেখি তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হ্যাঁ, এবং তানজিম হাসান সাকিব, ঠিক আছে, এই তিনজন রয়েছে। এবং ইন্ডিয়ার একজনই রয়েছে, সে হচ্ছে গিয়ে আমাদের জসপ্রীত বুমরাহ। এবং পাকিস্তানের তো হারিস রফকে ছেড়েই দিলাম, ওকে তো আর গোনা দিলাম নেই, শাহিন শাহ আফ্রিদি, ঠিক আছে। এবং শ্রীলঙ্কা থেকে ভাই দুষ্মন্ত চামিরা এবং আমরা নুয়ান তুষারের কথা দেখছি, ঠিক আছে। এখন হচ্ছে এখানেই মারামারি যে দুইজন প্লেয়ার কে হবে, ঠিক আছে। তো দেখো আমি একজনকে ক্লিয়ার করে দিই আগেই, সে হচ্ছে মুস্তাফিজুর রহমান। এই মানে 9টা উইকেট নিয়েছে এবং বাংলাদেশ যে এতটুকু উঠতে পেরেছে, অর্থাৎ যে ম্যাচটা জিতেছে, ভাই মুস্তাফিজুরের বোলিং পারফরমেন্সটা দেখে নিও, মানে এক কথায় আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। ডেথওভারে হোক আর প্রথম হোক যেখানেই আসুক সে ভালো বোলিং করেছে। এই তো বলবো ভাই, যে ম্যাচটা ফাইনালে ওঠার কথা ছিল 135-36 রানে যদি আউট করে দেয় কোনো দলকে, তারপর যদি জিততে পারো না, তো বোলারে তো এখানে কোনো ভাই দোষ নেই, ঠিক আছে। তো বোলাররা তাদের কাজ বাংলাদেশে ঠিকই করেছে। তো সেই জায়গায় আমরা মুস্তাফিজুরকে 9 উইকেট নিয়েছে ভাই এই টুর্নামেন্টে, ঠিক আছে। পেসার দিক দিয়ে তাকে 1 নম্বরে রাখা হচ্ছে, হ্যাঁ এখানে রাখছি। এবার 10 নম্বরে আসছে ভাই কাকে নেওয়া হবে? না 10 নম্বরে সে 11 নম্বরে। আচ্ছা চলো 10 নম্বরে সে 11 নম্বরে কাকে নেওয়া হবে? 11 নম্বরে দেখো শাহিন শাহ আফ্রিদি রয়েছে, সেখানে নুয়ান তুষার রয়েছে, দুষ্মন্ত চামিরা রয়েছে। তো ওভারঅল যদি আমরা তাসকিনও রয়েছে, কিন্তু তাসকিনের এইভাবে ভালো যায়নি, আর প্রত্যেক ম্যাচ খেলেও নিচ্ছে, হ্যাঁ সুযোগ পায়নি। হ্যাঁ, তো সেই জায়গায় দেখলে দুজনেই ভাই সব থেকে বেশি কম্পিটিটর, সেটা হচ্ছে কি নুয়ান তুষারা এবং শাহিন শাহ আফ্রিদি। উইকেটের দিক থেকে দেখলে শাহিন শাহ আফ্রিদি বেশি, 10 উইকেট প্লাস কিছু রানও ছিল, হ্যাঁ ইম্প্যাক্টফুল রান ছিল ভাই, ঠিক আছে। ভারতের বিপক্ষে বলো আর বাকি একটা টিম বাংলাদেশের বিপক্ষে বিশেষ করে, ঠিক আছে, ওই রানটা না হলে বাংলাদেশের সাথে জিততো না ম্যাচটা। তো ওই দিক থেকে ম্যাচে রান করেছে ভাই, সেই ফাইনাল ম্যাচ ছাড়া, হ্যাঁ বাকি সবগুলোতে ভাই সে ব্যাট দিয়ে রান করেছে, কিন্তু ফাইনাল ম্যাচে বোলিং ভালো করেছে। অন্য ম্যাচের তুলনায় ফাইনাল ম্যাচে কিন্তু আমাদের বিপক্ষে বোলিং ভালো করেছে, কিন্তু অন্য ম্যাচে সেই ব্যাটিং ভালো করতে, বোলিং করতে পারতো না, হ্যাঁ। তো সব মিলিয়ে যদি আমরা বোলিং ব্যাটিং সব কিছু একটু বিবেচনা করি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু এজে চলে যাচ্ছে নুয়ান তুষার থেকে শাহিন শাহ আফ্রিদি। বোলিং যদি শুধু বোলিং দেখি ভাই, ওর থেকে বহুত ভালো বোলিং ভাই নুয়ান তুষার করেছে। মানে প্রথম যে স্পেলটা করতো দারুণ স্পেল করতো ভাই, মানে ওর বোলিং গুলো দেখে মানে ডর মানে ভালো লাগতো, ভালো তো অসুবিধা নেই। শাহিন শাহ আফ্রিদিকে যদি 11 নম্বর প্লেয়ার নিয়ে নাও, তাহলে দুজন প্লেয়ার আমরা রাখবো সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে, কারণ যদি এখান থেকে কেউ ইনজুর হয়ে যায় সেখানে ভাই নুয়ান তুষারও এসে যাবে ভাই, অবশ্যই এসে যাবে। তারপর তাসকিন আহমেদ আসতে পারে, হ্যাঁ ঠিক আছে। তো এরা দুজনের মধ্যে তুমি রাখতে পারো। তো এই হচ্ছে গিয়ে আমাদের ভাই এশিয়া কাপের সব থেকে বেস্ট প্লেইং 11 আমাদের যেটা মনে হয়েছে। তারপরে যদি বেস্ট তো বলি ভাই ইন্ডিয়ার দলই হবে, তাই না, কারণ যে দলটা জিততে, কিন্তু তারপর আমরা চেষ্টা করেছি একটু মানে মিলিয়ে বেস্ট তৈরি করার, ঠিক আছে। তো তোমাদের মতে কিন্তু আরেকটা কথা, এখান থেকে ভাই একজনকে ক্যাপ্টেন বানাতে হবে। হ্যাঁ, এটা বড় ক্যাপ্টেন কি হবে ভাই? ক্যাপ্টেন তো হয়নি, কারণ আমাদের যে 4টা দল বলছিলাম আমরা যে গ্রুপ স্টেজে যারা কোয়ালিফাই করেছে তাদের থেকে ভাই আমরা বেস্ট প্লেইং 11 সিলেক্ট করব। সেখানে ভাই কোনো ক্যাপ্টেনই ভাই ভালো পারফরম্যান্স করেনি, এটা একটা বড় মানে সেখানে একটা ভাই ভালো এক্সপেরিয়েন্স ক্যাপ্টেনকে দিতে হবে, বানাতে হবে। প্লেয়ার যে ভাই মানে অলরেডি ক্যাপ্টেন্সি করেছে বিভিন্ন লিগে বা কোনো কিছুতে ক্যাপ্টেন্সি অলরেডি করেছে, তাদেরকে দিতে হবে। তো সেখান থেকে দুটো নাম আসছে আমাদের সামনে, একটা হাসারাঙ্গা, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে সঞ্জু স্যামসন, অবশ্যই, ঠিক আছে। তো তাদের মধ্যে কাকে দেয়া যায়? তোমরা কাকে দেবে বলে দাও। হ্যাঁ দেখো, আমরা তো ভাই একটু তো পার্সোনালিটি করাই যায়, বা পার্সোনালিটিটা সঞ্জু ভাই যতদিন আমরা দেখেছি আইপিএল এ কাপ্তানি করেছে, ভালোই করেছে, ঠিক আছে। এবং হাসরাঙ্গা ভালো করেনি দেখি তো ওর কাছ থেকে কাপ্তানি নিয়ে ভাই বাকিদেরকে দেওয়া হয়েছে। সো দ্যাটস ওয়াই সঞ্জুকে যদি ক্যাপ্টেন বানিয়ে দাও তাহলে ভাইস ক্যাপ্টেন হবে হাসরাঙ্গা, হ্যাঁ ভাইস ক্যাপ্টেন হাসরাঙ্গা হবে, ঠিক আছে। তবে অনেকে ভাবতে পারে যে শাহিন শাহ আফ্রিদিও পাকিস্তানের ক্যাপ্টেন ছিল কিছুদিন, ওকেও অনেকে বলতে পারে, ঠিক আছে, এটা তোমাদের ইচ্ছা। কিন্তু আমার জীবনে আমি মনে করি না যে শাহিন শাহ আফ্রিদি এজ এ ক্যাপ্টেন ভাই লিটারালি ডিসিশন ভালো করতে পারে না একদম। ইভেন দেখো ভাই সূর্যকুমার আমাদের ক্যাপ্টেন হিসেবে সে ব্যাটিং পারফরম্যান্স ভালো করেনি, কিন্তু ভাই ক্যাপ্টেন্সি ডিসিশন গুলো নিয়েছে ভালো নিয়েছে। ইভেন ভাই লিটন দাস দেখো, লিটন দাস ভাই যেভাবে তার টিম পারফরম্যান্স করেছে সেখান থেকে ভাই স্যার ক্যাপ্টেন্সি ভাই অনেকটা ভাই স্কিলফুল ছিল একদম। এবং সে 2টা ম্যাচে না থাকায় বোঝা গেছে ভাই তাদের অবস্থা কি হয়েছে, ঠিক আছে। 2টা ম্যাচই হেরে গেছে, এটা জিতা ম্যাচ ছিল। যদি লিটন দাস থাকতো ভাই ভারতের সাথে ম্যাচটা না জিতলেও ফাইট দিত, এবং পাকিস্তানের সাথে তো ভাই ডেফিনেটলি ওই ম্যাচটা জিততো, ঠিক আছে, ফাইনালও খেলতো, হ্যাঁ ফাইনালে খেলতো, ঠিক আছে, যেটা ভাই জাকির আলী করতে পারেনি। তো ইভেন ক্যাপ্টেন্সি তখন আমরা চোখ বন্ধ করে ভাই তাকে দিতে পারতাম লিটন দাসকে। অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্সি ভালো করেছে, শ্রীলঙ্কার সাথে সেকেন্ড ম্যাচটা হারার পর লিটন দাস কিন্তু তার ক্যাপ্টেন্সিতেও কামব্যাক করেছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা ক্যাপ্টেন করছি সঞ্জু স্যামসনকে এবং ভাইস ক্যাপ্টেন করছি আমরা হাসরাঙ্গাকে। তোমাদের অপিনিয়ন অবশ্যই কমেন্টে বলবে। হ্যাঁ, আর আরেকটা কথা ভাই, অনেকে বলতে পারে ভাই ফাইম আশরাফের কথা, হ্যাঁ ঠিক আছে না, তারপর বলতে পারে যে তানজিম হাসান সাকিবের কথা, কিন্তু ওরা তো ভাই পুরো ম্যাচ খেলেনি। তানজিম হাসান ভাই সাকিব পুরোটি ম্যাচ খেলেনি, একটা ম্যাচ আই থিংক মিস করছে, হ্যাঁ 2-3টা ম্যাচ খেলেছে। আর ফাইম আশরাফ ভাই সত্যি কথা বলতে পারি পাকিস্তানি প্লেয়ার আমরা একজনকে না নিলে হয় না, যেমন শাহিন শাহ আফ্রিদি ভাই ব্যাটিং বোলিং দুটো দিয়ে ভালো করেছে, সেজন্য নিতে হয়েছে। আর বেশি ভাই চাই না পাকিস্তানি প্লেয়ার আমাদের এই দলের মধ্যে আনতে। আর ইয়ার মানে ইমপ্যাক্ট নাই তোর ভাই, এই টিমের ইমপ্যাক্টই নাই। রানই কত করেছে দেখো না, 130-132 করেছে মরতে, ঠিক আছে। কি আর এই টিম থেকে মানে ডিজার্ভই করে না কেউ, সত্যি কথা ডিজার্ভই করে না কেউ, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ওই টিমের প্লেয়ারগুলোকে তো ভাই
দেখা যাচ্ছে কি হচ্ছে, ঠিক আছে। একমাত্র শাহিন আফ্রিদি ভাই ব্যাটিং বোলিং করেছে, হ্যাঁ, ওইটাই। বাকি ওই কেউ করেনি না, তো আমরা যদি দেখি বেশিরভাগ ম্যাক্সিমাম অবশ্যই ভাই যে চ্যাম্পিয়ন হবে তার দল থেকে তোমরা বলতে পারো যে ইন্ডিয়ারই ম্যাক্সিমাম টিম রেখেছো, না রে ভাই, যে চ্যাম্পিয়ন হবে অবশ্যই চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার ম্যাক্সিমাম প্লেয়ার ভালো করেছে দেখে তো চ্যাম্পিয়ন হয়েছে আমরা, ঠিক না? তো দ্যাটস ওয়াই আমরা ইন্ডিয়া থেকে রেখেছি এবং দুজন আমরা দিয়েছি ভাই, বাংলাদেশ থেকে চান্স দিয়েছি এবং শ্রীলঙ্কা থেকে আমরা দুজন নিয়েছি এবং পাকিস্তান থেকে আমরা একজন নিয়েছি, ঠিক আছে। তো এই সব মিলিয়ে আমরা আমাদের দলটা গঠন করেছি। তো তোমাদের যে ভাই মনে থাকে যে না এই প্লেয়ারটা এখানে হবে, তো তোমরা অবশ্যই তোমাদের যে প্লেইং ইলেভেনটা, বেস্ট প্লেইং ইলেভেনটা তোমরা কমেন্টে সেকশনে জানাতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।